কাজী ইজি দাঁড়ানোর জন্য একটু চাপো 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 একটু চাপো পিছন থেকে আপনি সরেন দাঁড়ানো লাগবে না। মাগরিবের আজান হয়ে যাবে, এখন আর দীর্ঘ বক্তব্যের সুযোগ নাই। আজকে মে দিবসের আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ছাত্র জনতার 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান সহ 1952 সালের ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নিহত শ্রমিকদেরকে। পৃথিবীর ইতিহাসে শ্রমিকদের অবদান ছাড়া, শ্রমিকদের সংগ্রাম ছাড়া সভ্যতার নতুন অধ্যায় রচিত হয় নাই, ইতিহাস বদলায় নাই। আপনারা এই জুলাই গণ অভ্যুত্থানে দেখেছেন কিভাবে ওই মিরপুরে, শাহবাগে, যাত্রাবাড়িতে, আপনার বাড্ডা এলাকায়, এমনকি এই সাভারে কিভাবে এই সাধারণ শ্রমজীবী মানুষ, এই গার্মেন্টসের কর্মীরা, এই হাট বাজারের শ্রমিকরা, দিনমজুর ভাইরা ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল। এবং সেই প্রতিরোধের ফলেই এই 16 বছরে আমাদের উপরে যে দৈত্য দানব চেপে বসেছিল, সেই দৈত্য দানবকে আমরা হঠাতে সক্ষম হয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, আমাদের গুলিবিদ্ধ শ্রমিক নেতা, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান ভাই যেমনি ভাবে বলেছিল, শ্রমিকদের কথা কেউ মনে রাখে না, শ্রমিকদের কথা ভুলে যায়। এই জুলাই গণ অভ্যুত্থানে অবশ্যই আমরা ছাত্র, যুবক, তরুণদেরকে নিয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। তারা রাজপথে আন্দোলনের দামানাল ছড়িয়েছে, কিন্তু দেখবেন শ্রমিকদের কথা ওইভাবে কোথাও আলোচনা হয় না। আজকে বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামে, গণমাধ্যমে টক শো হয়, আলোচনা হয়, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য বিভিন্ন কমিটিতে ছাত্র প্রতিনিধি রাখা হয়, ডিসি অফিসে, এসপি অফিসে, ইউনো অফিসে, থানার আইন শৃঙ্খলার কমিটিতে, কিন্তু শ্রমিকদের কেউ খোঁজ রাখে না। শ্রমিকদেরকে লাগে আন্দোলনের সময় বুকটা পাইটা দিতে, জানটা দেওয়ার জন্য, আর শ্রমিকদের কোনো জায়গায় কাজে লাগে না। আপনাদের একটা কথা ভুলে গেলে চলবে না, ওই যাত্রাবাড়িতে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, মিরপুরে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, বাড্ডায় কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। অবশ্যই বিশ্ববিদ্যালয়, কলেজের ছাত্র, যুবক, তরুণদের ভূমিকা অগ্রগামী, তরুণদের যে সংগ্রাম সেটি কোনোভাবেই পরিমাপ করা যায় না। কিন্তু একই সাথে এই কথা আমাদেরকে মনে রাখতে হবে, এই আন্দোলনে বিজয় এসেছে ছাত্র জনতার সাথে। এই নির্লোভ, নিঃস্বার্থ, খেটে খাওয়া এই শ্রমজীবী মানুষ যখন যুক্ত হয়েছে। আজকে সকালবেলা রাষ্ট্রীয়ভাবে প্রোগ্রাম হয়েছে, আপনারা জানেন, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সেখানকার বক্তব্য যদি বাস্তবায়ন হয় আমরা অত্যন্ত আশাবাদী হব, খুশি হব। শ্রম সংস্কার কমিশন সুলতান ভাই সহ প্রধান উপদেষ্টা, আইএলওর কান্ট্রি ডিরেক্টর, তারা সকলেই বাংলাদেশের বিশেষ করে গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের কিছুটা জীবন মানের উন্নতি হচ্ছে, আরও উন্নয়ন করার জন্য তারা কাজ করছে, এটি আশাব্যঞ্জক। তবে পুরোপুরি হয় নাই। আমার এক ভাই বলেছে এখানে এই মাতৃত্বকালীন ছুটি 8 দিন থেকে 120 দিন করে, তিনি হয়তো জানেন না, ইতিমধ্যেই মাঝখানে যে শ্রমিক, মালিক এবং সরকার যে ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে সেখানে এই বিষয়টি সুরাহা হয়েছে। শ্রমিকদের, বিশেষ করে নারী শ্রমিকরা 120 দিন মাতৃত্বকালীন ছুটি পাবেন। একই সাথে আমরা বলতে চাই, গার্মেন্টসে চাকরি করে 40 থেকে 45 লক্ষ শ্রমিক, প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক শ্রমিক মিলিয়ে প্রায় 7.5 কোটি এইখানে শ্রমিক রয়েছে। এই সমস্ত শ্রমিকের মধ্যে আইএলওর তথ্য মতে বলছে বাংলাদেশের পরিবেশে 32% শ্রমিক তারা এই ধুলোবালি, শব্দ দূষণের মধ্যে দিয়ে কাজ করে। 30% শ্রমিক কর্মক্ষেত্রে অস্বাভাবিক ঠান্ডা ও গরমের মধ্যে দিয়ে জীবনযাপন করে। 16% শ্রমিক
ঝুঁকিপূর্ণ যন্ত্র নিয়ে কাজ করে, আগুন ও গ্যাস নিয়ে কাজ করে 5.4% শ্রমিক। এই সমস্ত শ্রমিকরা 10 থেকে 15 বছর কর্মজীবন শেষ করলেই, কর্মজীবন চলাকালীন অবস্থায় তারা নানান ধরনের অসুস্থতায় ভোগে, জটিলতায় ভোগে, তখন আর তার চিকিৎসা করার সামর্থ্য থাকে না। তখন মানুষের কাছে হাত পাতে কিংবা বিনা চিকিৎসায় মারা যায়। কাজে এই মে দিবস আসলেই শুধু শ্রমিকদের নিয়ে আলোচনা, তারপরে শ্রমিকদের খবর থাকবে না। সুনির্দিষ্ট কিছু সভা সেমিনারের মধ্যেই যেন শ্রমিকদের দাবি দেওয়া অধিকারের কথা সীমাবদ্ধ না থাকে। সেইখানে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আব্দুর রহমান ভাই সহ শ্রমিক অধিকার পরিষদ প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনারা দেখেছেন ওই তাজরিনের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিক থেকে শুরু করে রানা প্লাজা কিংবা চট্টগ্রামের বাঁশখালীতে নিহত শ্রমিক সহ করোনাকালে বাংলাদেশের আমরা অন্যান্য সকল শ্রমিক সংগঠন নেতৃবৃন্দের প্রতি সম্মান রেখেই বলছি, নতুন সংগঠন হয়ে শ্রমিক অধিকার পরিষদ যেভাবে রাজপথে ছিল, অন্য কোনো সংগঠন এইভাবে ছিল না। আজকে আপনারা দেখবেন বিভিন্ন সভা সেমিনারে, এনজিওর বিভিন্ন কর্মশালায় যারা থাকে তাদের বেশিরভাগই প্রকৃত শ্রমিকের প্রতিনিধিত্ব করে না। এই মঞ্চে যারা দাঁড়িয়ে আছে, এইখানে যারা আছে, তারাই প্রকৃত শ্রমিকের প্রতিনিধি। এই শ্রমিকদের প্রতিনিধিদেরকে বলতে চাই, আগামীতে জাতীয় সংসদ সহ রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে শ্রমিকের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য শ্রমিকদেরকে সংগঠিত করে আপনাদেরকে এই রাষ্ট্র সংস্কারের সংগ্রামে গণ অধিকার পরিষদের সাথে যুক্ত হতে হবে। ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ ঢাকা 19 আসন থেকে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকে আমাদের গণ অধিকার পরিষদের আইন সম্পাদক অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ভাইকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। কিন্তু আমরা একটা বিষয়ে অবাক হচ্ছি, আপনারা জানেন কিনা জানি না, জীবনটা দিয়া দিলাম, জানটা তেজপাতা বানাই ফেলাইলাম, রিমান্ডের অত্যাচারে সোজা হয়ে দাঁড়াতে পারি নাই। সেই সময়ে ভয়, একটা ভীতিকর পরিবেশের মধ্যে আমাদের গুটি কয়েক আইনজীবী, এখানে ইরশাদ ভাই আছেন, শওকত ভাই আছেন, তারা আমার গর্ভবতী স্ত্রীকে নিয়ে আদালতে মুভ করেছেন, আর শেখ শওকত ভাইকে ছাত্র হত্যার মামলার আসামি দেয়। এই মামলাবাজ, এই মামলাবাজ এরা হচ্ছে নব্য দুর্বৃত্ত, এরা হচ্ছে এই সময় রাজাকার, যারা গণতন্ত্রের পক্ষের শক্তি, গণ অভ্যুত্থানের লড়াকু যোদ্ধা, তাদেরকে দেয় মামলার আসামি। আমি যতদূর বুঝতে পেরেছি, আইজিপি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিভিন্ন বিষয়ে যখন কথা হয়, বলে ভাই মামলাগুলো বেশিরভাগ ওইখানকার লোকাল নেতৃবৃন্দ বা লোকজনের পরামর্শে দেওয়া হয়। তো আমি আমাদের অপরাপর বন্ধুপ্রতিম সংগঠন, এই গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দল সমূহকে বলবো, বন্ধুগণ, নির্বাচন কবে হবে আমরা কিন্তু জানি না। আমরা রাষ্ট্র সংস্কার চাই। প্রফেসর ইউনূসের প্রতি আমাদের পরিপূর্ণ শ্রদ্ধা ভালোবাসা আছে, তবে সামগ্রিক পরিস্থিতি আমার কাছে বেশি সুবিধার মনে হচ্ছে না। এইটুকু আপনাদের এই মাঠে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য থাকবে, বলে গেলাম, পরে মিলাই নেবেন, অসুবিধা কোথায়। আমরা আজকের এই শ্রমিক সমাবেশ হলেও আমরা একটা কথা বলতে চাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে ঝুঁকি তৈরি হয় এমন কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কোন সরকারকে আমরা নিতে দেব না। বাংলাদেশের কক্সবাজারের ভূমি ব্যবহার করে মিয়ানমারের রাখাইন রাজ্যে ওই তথাকথিত সহায়তা পৌঁছানোর নামে যে মানবিক করিডোরের আলোচনা চলছে, সরকারকে বলবো ওইখানে ফুল স্টপ মারেন, আর এক পাও আগাবেন না। আপনাদের প্রতি আমাদের সমর্থন আছে, ভালোবাসা আছে, তার মানে এটা নয় আপনারা যা ইচ্ছা তাই করবেন আমরা মেনে নেব। আমাদের সাধারণ সম্পাদক বলেছে যে এই আওয়ামী দুর্বৃত্তরা এত জঘন্য, ইতিহাসের বর্বরতম গণহত্যা ঘটালো, এত মানুষকে পঙ্গু করলো,
তারপরে এখন পর্যন্ত তাদেরকে নিষিদ্ধের বিষয়ে আমরা কোনো সরকারি সিদ্ধান্ত দেখি নাই। আমরা পরিষ্কারভাবে সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ সহ এই গণহত্যার সহযোগী অন্যান্য অঙ্গ সংগঠন, মাফিয়া, লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত করে আহত এবং নিহত পরিবারের কল্যাণে ব্যয় করতে হবে। কথা সত্য, কোন উপদেষ্টার মধ্যে আপোষকামী মনোভাব আমরা লক্ষ্য করছি। তারা ওই প্রশাসনের সাথে মিলে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা আওয়ামী লীগ এখানে আনতে চাচ্ছে। আমরা বলতে চাই, আগুন নিয়ে খেলবেন না। আমরা কোনো স্বার্থের জন্য রাজনীতি করি না, আন্দোলন করি না। তবে একটা বিষয় পরিষ্কার, আওয়ামী লীগের প্রশ্নে গণ অধিকার পরিষদ বিন্দু মাত্র ছাড় দিবে না। বন্ধুগণ, আরেকটা কথা বলতে চাই, যে যত বড় তার দায়িত্ব তত বেশি। রাজনীতিতে যারা বড় দল আছেন, সংগঠন আছেন, তাদের দায়িত্ব হচ্ছে সকলকে ঐক্যবদ্ধ রাখা, জাতীয় ঐক্য এবং সংহতি বজায় রাখা। জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি হয়েছে, এই জাতীয় ঐক্য এবং সংহতি বিনষ্ট হলে ওই ফ্যাসিবাদ ফিরে আসবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়বে, আবার এইখানে আরেকটা ভারতীয় তাবেদার শ্রেণী তৈরি হবে। কাজী গণ অধিকার পরিষদ এই গণ অভ্যুত্থানে তার অবদান কি সেটা আপনারা জানেন, কিন্তু দুঃখ লাগে, কষ্ট হয়, উদ্বিগ্ন হই এখনই যখন মাঝে মাঝে শুনি গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের সাথে কোথাও কোথাও ঝামেলা হচ্ছে, প্রোগ্রামে বাধা দেওয়া হচ্ছে। ধরাকে সরা জ্ঞান মনে করবেন না। নির্বাচনের তাল ঠিক নাই, নির্বাচন কবে হবে কেউ জানে না। আমরা সবাই বলছি সংস্কারের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এই দাবি মাঠে কেন আসছে, তার পেছনের ঘটনা আছে। কাজে কেউ কেউ ক্ষমতায় না গিয়ে এখনই যদি মানুষের উপরে আধিপত্য বিস্তার, জুলুম, নির্যাতন করেন, মানুষ কিন্তু ভোটের মাঠে তার জবাব দিবে। ভুলে যাবেন না, জনগণ এখন অনেক সচেতন। এই জনতা স্বাধীন চেতা। আগামী রাজনীতিতে আপনারা দেখবেন কিভাবে বৈপ্লবিক পরিবর্তন হয়। গণ অধিকার পরিষদ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেভাবে আপোষহীনভাবে লড়াই সংগ্রাম করেছে, আগামীতেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য সুস্থ ধারা রাজনীতি প্রতিষ্ঠায় আপোষহীনভাবে লড়াই সংগ্রাম করবে। জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠায় সকল দলকে নিয়ে একসাথে চলবে, একসাথে কাজ করবে। অন্যান্য রাজনৈতিক দলের প্রতিও সেই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।